শুরু করছি তিন গোয়েন্দা সিরিজের সিংহের গর্জন এর তৃতীয় পর্ব। গটমট করে সে ক্যাম্প এলাকায় ঢুকল বঙ্গা। আগের রাতে কিশোরের নির্দেশে তার বাবার লাশ ঝোপ থেকে এনে তাঁবুতে রাখা হয়েছিল। সকালে বের করা হয়েছে। লাশের মুখের দিকে দীর্ঘ একটা মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল সে। রাগ আর দুঃখে কালো মুখটা যেন আরো কালো হয়ে গেল তার। নিচু হয়ে তুলে নিল লাশটা। একা, শক্তিশালী কাঁধে ফেলে, কারো দিকে না তাকিয়ে, একটা কথা না বলে রওনা হয়ে গেল আবার যে পথে এসেছিল সে পথে। গায়ে ফিরে চলেছে। খোলা আকাশের নিচে নাস্তা করতে বসেছে শ্রমিকেরা। খেয়ে দিয়ে এখনই রেলের কাজ করতে চলে যাবে। ওদের কাছে বসে বসে ভাবছে কিশোর, আজ কার পালা, কাকে মারবে সিংহ। অনেকখানি জায়গা জুড়ে রেল শ্রমিকদের ক্যাম্প। শেষ মাথায় অসংখ্য কালো মুখের মাঝে একটা সাদা মুখ চোখে পড়ল বলে মনে হলো কিশোরের। কে লোকটা? জানার জন্য উঠল সে। পরিচয় করা দরকার। এতগুলো কালো মুখের মাঝে একটা সাদা মুখ দেখে কৌতূহল জায়গাটা স্বাভাবিক। আগেই নাস্তা করে ফেলেছে ওরা। মুসা গেছে সিংহের বাচ্চাটাকে খাওয়াতে, তাকে সাহায্য করতে গেছে রবিন। আস্তে আস্তে এগুলো কিশোর। তাকে আসতে দেখেই লাইন ধরে দ্রুত হেঁটে চলে গেল শ্বেতাঙ্গ লোকটা। থেমে গেল কিশোর। লোকটার আচরণে অবাক হলো। স্পষ্টই বুঝিয়ে দিয়ে গেল কথা বলতে চায় না তার সঙ্গে। কৌতূহল আরো বাড়ল কিশোরের। হয়তো স্টেশন মাস্টার কিছু বলতে পারবে ভেবে সেদিকে চলল সে। ছোট্ট অফিসে ডেস্কের ওপাশে বসে আছে কিম্বা। টেবিলে রাখা এক কাপ চা। ভূমিকা করল না কিশোর। জিজ্ঞেস করলো, একজন শ্বেতাঙ্গকে দেখলাম, লোকটা কে জানেন? জানি, কাল বিকেলে ট্রেনে এসেছে। কে? শ্বেতাঙ্গ শিকারী, নাম জন কক। এখানে কি চাই? সেটা তোমার জানার ব্যাপার নয়, তাই না? চেয়ারে নড়ে চড়ে বসলো কিম্বা। হতো না যদি আমাকে দেখে তাড়াতাড়ি না পালাতো। আমাদের বিরুদ্ধে তার ক্ষোভ আছে, বোঝা যায়। সেটা কি? হতে পারে প্রফেশনাল জেলাসি। তোমরা তার কাজ নিয়ে নিয়েছো। আমরা কি করে নিলাম? লোকটাকে চিনি না পর্যন্ত, আগে কখনো দেখিনি। চেয়ারে হেলান দিয়ে ছাতের দিকে তাকালো কিম্বা। তোমাকে বলতে অবশ্য আমার আপত্তি নেই, মানুষ খেকোর অত্যাচার এই এলাকায় নতুন নয়, আগেও হয়েছে। তখন আমাদের সাহায্য করতে এসেছিল কক। তাই মাসখানেক আগে যখন এবারকার অত্যাচারটা শুরু হলো, তাকে খবর দিলাম আমরা। এসে বেশ কিছু সিংহ মারলো, কিন্তু ঠিক জানোয়ারগুলোকে মারতে পারেনি। ফলে মানুষ মারা বন্ধ হলো না। শ্রমিক হারাতে লাগলাম আমরা। আর কোনো উপায় না দেখে তখন বাধ্য হয়ে গিয়ে ওয়ার্ডেন সাহেবকে ধরলাম। তিনি তোমাদের কথা সুপারিশ করলেন। সিংহ মারার জন্য অনেক টাকা নেয় কক। কাজের কাজ কিছুই করতে পারছে না। অযথ টাকা পয়সা দিতে চায় কে। তাকে মানা করে দিলাম। তাতেই বোধহয় রাগটা তোমাদের ওপর গিয়ে পড়েছে তার। কাল এসে আবার কাজটার জন্য চাপাচাপি করছিল। বারবার বলছিল এবার আসল সিংহগুলোকে মেরে দেবে। তা মারুক না, ভালোই তো। কিছুটা স্বস্তিই বোধ করছে কিশোর। আমরা পেশাদার শিকারী নই। সত্যি কথা বলতে কি, শিকার করতেও জানি না। জন্তু জানোয়ার সম্পর্কে কিছু বই পড়া জ্ঞান আর কিছু জানোয়ার ধরার অভিজ্ঞতা আছে, ব্যাস। কাল নিতান্ত কাকতালীয়ভাবে মেরে ফেলেছি সিংহগুলোকে। এতে আমাদের কৃতিত্ব খুব একটা নেই। যাই হোক, খুব সাহস দেখিয়েছ। এতটাই পাকে দেখাতে পারে? মানুষ খেকো সিংহের মুখোমুখি হওয়া কি সোজা কথা? প্রশংসাটা এড়িয়ে গিয়ে কিশোর বলল, কাল রাতে একজন মানুষকে মেরে ফেলেছে, জানেন হয়তো। জানি, সেটা তো আমাদের দোষ নয়। তা জোর দিয়ে বলা যাবে না। যাকে, জন কককে আবার কাজে বহাল করুন, ভালো হবে। না, হবে না। ওরকম একটা বদরাগী মানুষকে আর কাজ দিতে রাজি নই আমরা। কাল এসে বলার পরে সাফ বলে দিয়েছি হবে না। ভেবেছি রাতের ট্রেনে ফিরে যাবে, গেল না। এখানে ঘুরঘুর করতে থাকলো। কুমতলব আছে ওর, সাবধানে থাকবে। তোমাদের ভীষণ ক্ষতি করে দিতে পারে। ও এখন চাইবে তোমরা ব্যর্থ হও, কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। তোমরা কিছু একটা গোলমাল করে ফেললে এসে বাহাদুরি দেখিয়ে নানা কথা বলবে, কাজটা ফেরত চাইবে আবার।
তাঁবুর কানাটার কথা ভাবল কিশোর। এই জন কক লোকটাই খুলে দেয়নি তো? তবে সে কথা কিংবা কে কিছুই বলল না, প্রমাণ ছাড়া বলা উচিত নয়। চুপচাপ থেকে নজর রাখার সিদ্ধান্ত নিল। একবার যখন ওদেরকে খুন করার চেষ্টা করা হয়েছে, নিশ্চয়ই আবারও হবে, সেটাই দেখতে চায় কিশোর। ক্যাম্পে ফিরে চলল সে। সিংহের খোঁজে আবার বেরিয়ে পড়ল 3 গোয়েন্দা। কিন্তু কোথায় খুঁজবে জানে না। 3 মাইল লম্বা লাইনের দুপাশে ছড়িয়ে পড়ে কাজ করছে রেল শ্রমিকেরা। এতটা জায়গায় চোখ রাখা সম্ভব নয়। 1 মাইল, এমনকি আধ মাইল দূরে কি ঘটছে তাও বোঝা মুশকিল। লম্বা ঘাসের মধ্যে যেখানে সেখানে শুয়ে থাকতে পারে সিংহ, লুকিয়ে থাকতে পারে। কয়েকশো গজ দূর থেকেও সেটা বোঝার উপায় নেই। মাটির সঙ্গে বুক মিশিয়ে ঘন্টার পর ঘন্টা একভাবে পড়ে থাকতে পারে ওরা, সামান্যতম নড়াচড়া না করে। ঘাসের রঙের সঙ্গে মিশে যায় চামড়ার রং। মাথায় কেশর আছে বটে, তবে দূর থেকে দেখলে মনে হবে ঝোপেরই একটা অংশ ওটা। স্টেশনের ছাদে চড়ল ছেলেরা। বিনিকিলার চোখে লাগিয়ে দেখতে শুরু করলো। লাভ নেই, হাত নেড়ে বলল কিশোর। আরো অনেক উঁচুতে উঠতে পারলে হয়তো হতো। আশেপাশে যেখানে খুশি লুকিয়ে থাকতে পারে সিংহ, আমরা দেখতেও পারবো না। ওই কাঁটা ঝোপগুলোর ভেতরে থাকতে পারে, ওখানে ঘাসের ভেতরে থাকতে পারে। ওই যে অনেক পিঁপড়ে ঢিবিও আছে, ওগুলোর পেছনেও শুয়ে থাকতে পারে। ছাদ থেকে আবার নেমে এলো ওরা। বিশেষ লাভ হবে বলে মনে হয় না, তবুও করার একটাই কাজ আছে এখন। 3 মাইল লাইনের এক মাথা থেকে আরেক মাথা হেঁটে যাওয়া। হাতে রাইফেল নিয়ে এক মাথা থেকে হাঁটতে শুরু করলো 3 জনে। কিশোর চোখ রেখেছে এক পাশে, মুসা আরেক পাশে, আর রবিন তাকাচ্ছে 2 পাশেই। যদি মুসা কিংবা কিশোরের চোখ এড়িয়ে যায় কিছু, সেই জন্যেই। ক্যাম্প এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় জন কককে দেখতে পেল ওরা। তার তাঁবু থেকে বেরিয়ে আসছে, হাতে রাইফেল। ছেলেদের দেখে থমকে দাঁড়ালো, তারপর ঘুরে আরেক দিকে হাঁটতে শুরু করলো। খুব ধীরে এগোচ্ছে শিকারীরা। ইচ্ছে করলেও তাড়াতাড়ি করতে পারছে না, কারণ ঝোপ ঘাসের ভেতর ভালো মতো দেখতে দেখতে যেতে হচ্ছে। মাঝে মাঝে থেমে শ্রমিকদের জিজ্ঞেস করছে তারা কিছু দেখেছে কিনা। বড় জোর 8 ঘন্টা হয়েছে বেরিয়েছে ওরা। এই সময় সিম্বা সিম্বা বলে চিৎকার করতে করতে ছুটে এলো একটা লোক। তার কাছে দৌড়ে গেল 3 গোয়েন্দা। হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল লোকটা, হাঁপাচ্ছে। হাত তুলে লাইনের দিকে দেখালো। কত দূরে জানতে চাইল কিশোর। 5 মিনিট লাগবে। দৌড় দিল ছেলেরা। দূরত্ব আর সময় নিয়ে খুব একটা মাথা ঘামায় না আফ্রিকানরা, আন্দাজেই একটা কিছু বলে দেয়। প্রায় মাইল খানিক পেরোনোর পর চোখে পড়ল ওদের এক জায়গায় জটলা করেছে কয়েকজন লোক। মাটির দিকে তাকিয়ে কি বলা বলি করছে। কাছে এসে ভিড় ঠেলে ভেতরে ঢুকে 3 গোয়েন্দাও দেখল মাটিতে পড়ে রয়েছে একজন মানুষ, মৃত। সিংহটাকে দেখেছেন? শ্রমিকদের সর্দারকে জিজ্ঞেস করলো কিশোর। দেখেছি, বিরাট, বাদামি চামড়া, কালো কেশর। নিশ্চয়ই সেই সিংহটা যেটাকে আগের রাতে গুলি করেছিল, ভাবল কিশোর। কোথায় ছিলে তোমরা? তিক্ত কণ্ঠে বলল সর্দার, যেন দোষটা কিশোরদেরই। যখন দরকার তখন পাওয়া যায় না। একই সময় তো আর সব জায়গায় থাকতে পারি না আমরা, শান্ত কণ্ঠে বলল কিশোর। লোকগুলোর ওপর রাগই হচ্ছে তার। এদের জন্য এত কষ্ট করছে, অথচ সামান্যতম কৃতজ্ঞতা বোধ নেই। উল্টে আরো অনুযোগ শুনতে হয়। তোমরা না হয় ছিলে না, কিন্তু তোমাদের লোকটা তো ছিল, সে গুলি করলো না কেন? অবাক হলো কিশোর। আমাদের লোক? কার কথা বলছেন? জন কক, তোমাদের হয়ে তো কাজ করছে সে। না, আমাদের হয়ে করছে না। একসাথে কথা বলে উঠলো অনেকগুলো কণ্ঠ। রেগে গেছে ওরা, কিশোরদের কথা বিশ্বাস করছে না। তার লোকটা কাজ করলো না বলে তাকেই দোষারোপ করতে লাগলো। তাদের কথা, কেন কক গুলি করলো না সিংহটাকে, কেন লোকটাকে মারা পড়তে দিল। কেন দিল বুঝতে পারছে কিশোর। সিংহ মারার জন্য তাকে টাকা দেয়া হবে না। তাছাড়া না মারলে দোষটা চাপবে গিয়ে কিশোরদের ঘাড়ে। ব্যাপারটা আঁচ করে ফেলেছিল লোকটা, এবং তাই হয়েছে। ওদেরকেই দোষ দিচ্ছে লোকেরা। বলতেও শুরু করেছে কেউ কেউ, স্টেশন মাস্টারের যদি ঘটে সামান্যতম বুদ্ধি থাকতো, তাহলেও এই পুঁচকে ছোড়াগুলোকে এক্ষুনি বিদায় করে বয়স্ক আর অভিজ্ঞ কাউকে রাখত। অন্তত জন ককও এদের চেয়ে ভালো। এই ছেলেগুলোর ওপর দায়িত্ব না থাকলে কি আর চুপচাপ দেখতো কক? নিশ্চয়ই গুলি করত। ওদের কথাবার্তা শুনে ভীষণ রেগে গেল মুসা। দুত্তর চাই, বেটাদের জন্য কিচ্ছু করব না বলতে যাচ্ছিল সে, কিন্তু হাব ভাব বুঝে তাকে থামালো কিশোর। এখন এসব কথা বললে বিপদে পড়তে হবে।
কিম্বাকে খবরটা দিতে চলল তিন গোয়েন্দা। সমস্ত কথা শুনে গম্ভীর হয়ে গেল স্টেশন মাস্টার, বিশেষ করে ককের কথা শুনে। লোকটা দেখেছে একজন মানুষকে মারছে সিংহ, অথচ কিছুই করলো না। চুপ করে কিছুক্ষণ ভাবলো কিম্বা, তারপর বলল, মনে হচ্ছে এখন কককে কাজটা না দিয়ে ভুলই করেছি, না হলে এতক্ষণে মারা পড়তো সিংহটা। অস্বস্তিতে নড়ে চড়ে বসল সে। রাজা মাকুমাকে কথা শোনানো যাবে না, আস্ত রাখবে না আমাকে তাহলে। কি শোনাতে এলো আর কি শুনলো, মন খারাপ হয়ে গেল তিন গোয়েন্দার। বেরিয়ে এলো অফিস থেকে। প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে ভাবছে এখন কি করবে। পুরো 3টে মাইল একসাথে দেখতে পারলে হতো। নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। পুরো এলাকাটা একই সঙ্গে চোখ রাখতে পারতাম যদি। আকাশে উড়াল দিতে পারবে? নিমের তেতো ঝরল যেন মুসার কণ্ঠে। পাখি তো আর নাও, ডানা নেই, উঠবে কি করে? এমন ক্ষমতা যদি থাকতো মেঘের ওপর চড়ে বসতে পারতাম। ঝট করে মুসার দিকে তাকালো কিশোর। উজ্জ্বল হয়ে উঠেছে মুখ। তুড়ি বাজিয়ে বলল, পেয়েছি, ভালো একটা বুদ্ধি বের করেছ, মেঘের উপরই চড়ব। যা, ঠাট্টা করছো? বিশ্বাস করতে পারল না রবিন। নাকি সিংহের ভাবনায় মাথা টাথা খারাপ হয়ে গেল? না, ঠাট্টাও করছি না, মাথা গরমও হয়নি। চলো স্টর্কটা চেয়ে নেব। ডেভিড টমসন এখনো সাভো গেম রিজার্ভের ওয়ার্ডেন। ভাবনা কিসের? স্টর্ক হলো ছোট একটা বিমান। তিন গোয়েন্দার খুব পরিচিত জিনিস। আগের বার যখন আফ্রিকায় এসেছিল পোচার গল্পে এর উল্লেখ রয়েছে। বহুবার উড়িয়েছে ওটা। মুসা তো রীতিমতো ওটার বিশেষজ্ঞ হয়ে গেছে এখন। এখানে এই বুনো অঞ্চলে গাড়ি চালাতে লাইসেন্স লাগে না। ল্যান্ড রোভারটা মুসাই চালালো। 20 মাইল পথ পেরিয়ে এসে পৌঁছল থমসন সাফারি ক্যাম্পে। উষ্ণ অভ্যর্থনা জানালেন ওদেরকে ওয়ার্ডেন। শুনেছি তোমরা এসেছো, জন্তু জানোয়ার ধরছো কদিন ধরেই, চিতা মানবদের পাকড়াও করেছো, সে খবরও পেয়েছি। তা আছো কেমন? কটা মানুষ খেকুকে খতম করলে? 2টো, জবাব দিল কিশোর। তবে মনে হয় আসলটাই রয়ে গেছে, কালো কেশর। ওটা ছাড়াও আরো কয়টা আছে কে জানে, কুলিয়ে উঠতে পারছি না। অসুবিধাটা কি? বিরাট এলাকা, আপনি তো জানেন। আমরা এক জায়গায় পাহারা দিতে গেলে আরেক জায়গায় মানুষ মারছে সিংহ। তা তো মারবেই। তোমাদের কুলি আর বন্দুক বাহকরা কি করছে? ওরা কিছু করতে পারছে না? ওদেরকে স্টেশন থেকে 10 মাইল দূরে রেখে এসেছি। রাজা মাকুমার হুকুম, আমাদের কাছে থাকতে পারবে না। ওরা থাকলে নাকি ক্ষতি করবে। আমাদেরকে একা করতে বলেছে কাজটা। আর তোমরা অমনি রাজি হয়ে গেলে? এসব জেদের কোনো অর্থ নেই, বুঝলে? জেদ নয়, মাথা চুলকালো কিশোর। আসলে এতগুলো মানুষকে মারছে সিংহ, ঠেকানোর কেউ নেই, তাই। নিজেদের ঘাড় পেতে দিলে? আমার তো মনে হচ্ছে মাকুমা চায় তোমরা মারা পড়ো। এই ব্যাপারটাই মাথায় ঢুকছে না। আমরা তার কি ক্ষতি করলাম, এত রাগ কেন আমাদের উপর? বুঝতে পারছো না? আমার ধারণা বিদেশি বলি। তুমি বিদেশি, মুসা নিগ্রো হলেও আমেরিকানদের চামচা, অন্তত মাকুমার তাই বিশ্বাস। আর রবিন তো শ্বেতাঙ্গই। তার উপর কিছুতেই মারা পড়ছো না তোমরা, ফলে রাগ তার আরো বাড়ছে। ভারী অজব লোক মাকুমা, ভীষণ বদমেজাজি। অবশ্য তার কারণ আছে। মাও মাও বিদ্রোহের সময় তার স্ত্রী পুত্রকে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকেই নাকি তার আচরণ ওরকম খাপ ছাড়া হয়ে গেছে। নিগ্রোরা এমনিতেই বিদেশিদের দেখতে পারে না, সে আরো বেশি পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি জানার অনেক চেষ্টা করেছি, পারিনি। দেখো তোমরা। দেখব, কিশোর বলল। হ্যাঁ, যে জন্য এসেছি। 3 মাইল লম্বা রেলপথে কাজ করছে শ্রমিকেরা। একমাত্র আকাশ থেকেই সমস্ত জায়গাটার উপর একবারে চোখ রাখতে পারবো। আপনার কাছে স্টর্কটা ধার চাইতে এসেছি। ডেস্কে পেন্সিল ঠুকতে ঠুকতে কথাটা ভেবে দেখলেন ওয়ার্ডেন, তারপর বললেন, দেব, তবে আমার মনে হয় না তাতে সুবিধে করতে পারবে। সাংঘাতিক শব্দ করে ইঞ্জিন, যে কোনো মানুষকে ওকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য যথেষ্ট। তাছাড়া এক জায়গায় স্থির থাকে না। এরোপ্লেন থেকে ছোটন্ত সিংহের গায়ে পেশাদার স্নাইপারেরও গুলি লাগাতে কষ্ট হবে, তোমরা পারবেই না। হেলিকপ্টার হলে হয়তো হতো, তবে ওগুলোরও শব্দ আছে। বেলুন হলে কেমন হয়? হাসলো কিশোর। কোথায় পাবো? সহজ, মিস্টার ডেভিডের বেলুন সাফারির কথা শুনেছো?
আগ্রহী হয়ে উঠল রবিন, কিশোরও। দুজনেই খবরের কাগজে পড়েছে। নাইরোবি আর মোম্বাসার পেপারে ধারাবাহিকভাবে ছাপা হয়েছে কিছুদিন। ডেভিড নামে একজন ইংরেজ বেলুনে চড়ে ভেসে বেরিয়েছেন পূর্ব আফ্রিকার আকাশে। ওপর থেকে জন্তু জানোয়ারের ছবি তুলেছেন। বেলুনের ইঞ্জিন নেই, নীরব থাকে, ফলে জন্তু জানোয়ারেরা সতর্ক হয় না কিংবা ভয় পেয়ে ছুটোছুটি করে না। তাতে অনেক ভালো ছবি তোলা সম্ভব হয়। বেলুন হলে তো খুবই ভালো হয়, কিশোর বলল। রোমাঞ্চকর এক মজাদার অভিযানের আশায় বুক কাঁপতে শুরু করেছে তার। কিন্তু ডেভিড দেবেন কেন? মুসার কণ্ঠে উত্তেজনা। বেলুন থেকে আফ্রিকার বনভূমি, পাহাড়, প্রান্তর দেখার কল্পনা করে রোমাঞ্চিত হচ্ছে সে। তিনি দেবেন না, তবে আমি দিতে পারি, হেসে বললেন টমসন। ডেভিড ফিরে গেছেন ইংল্যান্ডে, বেলুনটা আমাদের দান করে গেছেন। তিনি বুঝেছেন ওটা দিয়ে পার্কের কাজে সুবিধা হবে। মজিমা স্প্রিং এর কাছে নোংর করা আছে এখন, ওটা গিয়ে দেখবে নাকি? এরকম একটা প্রস্তাব নাকচ করার প্রশ্নই ওঠে না। গাড়িতে কয়েক মিনিটের পথ দক্ষিণে, তারপরে বেলুনটার দেখা মিলল। সাভো নদীর দুই তীরে ওখানে খোলা প্রান্তর, তার উপরের আকাশে ভাসছে বেলুন। মজিমা স্প্রিং হলো এখানকার সবচেয়ে বড় ওয়াটার হোল, জানা আছে তিন গোয়েন্দার। আগেরবার এসে দেখে গিয়েছিল। মোটা একটা গাছের কাটা গুড়িতে বাঁধা রয়েছে বেলুনের দড়ি। বেলুনের ঝুড়িতে দাঁড়িয়ে বিনোকিলার চোখে লাগিয়ে আশপাশের অঞ্চলের ওপর নজর রাখছে একজন নিগ্রো রেঞ্জার। প্রায় 10 তলা বাড়ির সমান উঁচুতে দাঁড়িয়ে চারপাশের 10 বর্গ মাইল এলাকা সহজেই দেখতে পাচ্ছে সে। ঝুড়ির নিচে ঝুলছে দড়ির মই। তার গোড়ায় সাইকেল নিয়ে অপেক্ষা করছে আরেকজন রেঞ্জার। ওপরের লোকটা পোচার দেখলে ইঙ্গিত দেবে, সাইকেল নিয়ে তখন ক্যাম্পে ছুটবে সে খবর দেওয়ার জন্যে। দলবল নিয়ে পোচার ধরতে বেরিয়ে পড়বেন ওয়ার্ডেন। টমসন ইশারা করতেই উপরের লোকটা দড়ির মই বেয়ে নেমে এলো। 5 জনের জায়গা হবে না, ছেলেদেরকে বুঝিয়ে বললেন তিনি। বড় জোর 4, চলো উঠি। ঝুলন্ত দড়ির মই বেয়ে 10 তলায় ওঠা সহজ ব্যাপার নয়। মুসার জন্য অবশ্য কঠিন না কাজটা, নিয়মিত ব্যায়াম করে সে, এসব প্র্যাকটিস আছে। বেশ কিছুদিন থেকেই তার সঙ্গে ব্যায়ামে সামিল হয়েছে কিশোর আর রবিন। তাদের জন্যও কঠিন হলো না, তবে মুসার মতো অত সাহস করতে পারল না। দুজনের একজনও ওঠার সময় ভয়ে একবারও নিচে তাকালো না। আর টমসনের জন্য ব্যাপারটা কিছুই না, বোঝা গেল নিয়মিত ওঠানামা করেন তিনি। দুলন্ত মই বেয়ে উঠে এসে ঝুলন্ত ঝুড়িতে চড়ল ওরা। আক্ষরিক অর্থেই একটা ঝুড়ি, বেত আর বাঁশের তৈরি বড় একটা দোলনার মতো। আসলে 3 জনের জায়গা হয়, 4 জনের জন্য ঠাসাঠাসি। ঝুড়ির কিনারে লোহার 8টা আংটা লাগানো, সেগুলো থেকে মোট 12টা দড়ি উঠে গেছে বেলুন পর্যন্ত। বেশ কায়দা করে ওই দড়ি দিয়ে বেলুনের সঙ্গে বাঁধা হয়েছে ঝুড়িটা। টমসন জানালেন, বেলুনটার ব্যাস 40 ফুট। কিসে ভাসিয়ে রেখেছে? মুসা জানতে চাইল। গরম বাতাস? না, গরম বাতাসের ক্ষমতা কম। 4 জনকে ভাসিয়ে রাখতে এর 3 গুণ বড় বেলুনের দরকার হতো। কোল গ্যাস গরম বাতাসের চেয়ে ভালো। আরো ভালো হলো হেলিয়াম গ্যাস, তবে সবচেয়ে ক্ষমতাশালী হলো হাইড্রোজেন। এই বেলুনটাতে তাই ভরা আছে। বিজ্ঞানীদের জানা মতে এখন সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন, বাতাসের চেয়ে 14 গুণ হালকা। ওপরের দিকে তাকিয়ে রয়েছে মুসা। বেলুনের নিচে গোল একটা মুখ, খোলা। দেখে অবাক লাগছে তার। ওই মুখ দিয়ে মানুষ ঢুকে যেতে পারবে। গ্যাস বেরিয়ে যায় না? না, হালকা বলে সবসময় উপরে ওঠারই চেষ্টা করে গ্যাস, কখনো নিচে নামতে চায় না। তার মানে গোড়া থেকে দড়ি খুলে দিলেই আরো উপরে উঠে যাবো আমরা? নিশ্চয়ই। বাচ্চাদের খেলনা বেলুন দেখনি, ছেড়ে দিলেই কেমন অনেক উঁচুতে উঠে যায়। ঘাড় নাড়ল মুসা। নামার দরকার হলে নামবো কিভাবে? আছে, ব্যবস্থা আছে। এই যে, এটা হলো গে ভালভ লাইন। বেলুনের ভেতর দিয়ে উপরে চলে গেছে এই দড়িটা, একটা ভালভের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। এটা টানলেই ভালভ খুলে কিছুটা গ্যাস বেরিয়ে গিয়ে ওপরে ওঠা বন্ধ করে দেবে বেলুনের। আরো গ্যাস বের করে দিলে ধীরে ধীরে নিচে নামতে আরম্ভ করবে। এভাবে যতই ছাড়বে ততই নিচে নামতে থাকবে বেলুন। কিন্তু তারপর আবার যখন ওঠার দরকার হবে? প্রশ্ন করল কিশোর। এই যে বস্তাগুলো আছে তোমার পায়ের নিচে, সব বালিতে ভরা। বোঝা কমানোর জন্য ওগুলো ফেলে দিলেই আবার হালকা হয়ে উপরে উঠতে শুরু করবে বেলুন। এরকম 70টা বস্তা নেওয়া সম্ভব একবারে।
ভাল্ব টেনে বস্তা ফেলে ইচ্ছে মতো যে কোনো উচ্চতায় ভেসে বেড়াতে পারবে তুমি। দারুণ ব্যাপার মনে হচ্ছে। বেলুন সম্পর্কে অনেক কথা জানে রবিন, বইয়ে পড়েছে, তবু বাস্তবে এসব দেখে বিশ্বাস করতে পারছে না সে। কাজ সহজ, মন্তব্য করল মুসা। ওড়ানো খুব সহজ। না, এই ভুলটা করো না, সাবধান করলেন ওয়ার্ডেন। অত সহজ না ব্যাপারটা। নানা রকম স্রোত রয়েছে বাতাসের, কোনোটা উপরে ওঠে, কোনোটা নিচে নামে, আড়াআড়ি বইতে থাকে কোনোটা। প্লেন জাস্ট ওগুলো ভেদ করে চলে যায়, নাচানাচি করে অল্প স্বল্প, ব্যাস। কিন্তু বেলুনের ইঞ্জিন নেই, বাতাস যেভাবে চালায় সেভাবেই চলে, উপরে ওঠে নিচে নামে, পাশে ছুটতে থাকে। নিম্নগতি প্রচন্ড স্রোতের মধ্যে হঠাৎ পড়ে গেলে বস্তা ফেরেও কিচ্ছু করতে পারবে না, তার আগেই মাটিতে গিয়ে ধাক্কা খাবে। ঊর্ধ্বগতির স্রোতে পড়লে দ্রুত উঠতে থাকবে, উচ্চতা কমানোর জন্য তখন হয়তো গ্যাস বের করে দেবে তুমি। কতটা বের করলে তার হিসাব রাখতে পারবে না। স্রোত থেকে বেরিয়ে গেলেই পাথরের মতো নিচে পড়তে আরম্ভ করবে, কারণ স্বাভাবিক বাতাসে বেলুনটা ভেসে থাকার মতো গ্যাস আর তখন নেই ভেতরে। কাজেই খুব সাবধানে থেকেও সবসময় সুবিধে করা যায় না। সারাক্ষণ এই অল্টিমিটারের উপর চোখ রাখতে হয়, কখন নামে কখন ওঠে। তবে যতক্ষণ নোঙর করা থাকে কোনো ভয় নেই, কিন্তু দড়িটা কোনোভাবে ছিঁড়ে গেলে কিংবা ছুটে গেলেই মুশকিল। পাগলাটে এই আকাশযানকে সামলাতে তখন জান বেরিয়ে যাবে। চট করে কয়েকটা নাম মনে পড়ে গেল কিশোরের। ওরা বেলুনে চড়লে যারা দড়ি কেটে দিয়ে খুব খুশি হবে। মুসা আর রবিন সেসব কিছুই ভাবছে না। ওরা বেলুনে চড়ে ভেসে বেড়াবার কল্পনায় রোমাঞ্চিত হচ্ছে। এটা এক নতুন অভিজ্ঞতা ওদের জন্যে। প্লেনে অনেক চড়েছে, মুসা নিজে প্লেন চালিয়েছে কয়েকবার, কিশোর চালিয়েছে। ওমর ভাই, মানে সেই ওমর শরীফ, জলদস্যুর দ্বীপ অভিযানে ওদেরকে নিয়ে গিয়েছিল যে দুঃসাহসী দুর্ধর্ষ বেদুইন। তবে বেলুন আকাশে ওড়ার সবচেয়ে পুরনো মাধ্যম হলেও আজকের আগে কোনোদিন তাতে চড়ে দেখেনি তিন গোয়েন্দা। না, চড়েনি বললে ভুল হবে, চালিয়ে দেখেনি, অন্তত এই সাইজের বেলুন। একটাতে চড়েছিল বাধ্য হয়ে জলকন্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে। আকাশে উঠছে অথচ ইঞ্জিনের গর্জন নেই, একেবারে শান্ত নীরবতা, কানের কাছে শুধু বাতাসের ফিসফিসানি গান আর পায়ের তলায় ঝুড়ির মৃদু মচমচ, আর কোনো শব্দ নেই। প্লেনের কেবিনে বসলে অনেকটা ঘরে বসে থাকার মতোই মনে হয়, মাটিতে। কিন্তু এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একেবারে অন্যরকম অনুভূতি হয়। চোখের সামনে একটা কাঁচ পর্যন্ত বাধা হয়ে নেই, যেদিকে তাকানো যায় সব খোলা আর খোলা। খোলা আকাশ, খোলা প্রকৃতি, যেন আরব্য রজনীর জাদুর গালিচায় চড়েছে। আকাশে ওড়ার সময় পাখিদের বোধহয় এরকম খোলা অনুভূতি হয়। বেলুনটার কোনো নাম আছে? জিজ্ঞেস করল মুসা। আছে, ফ্লাইং বার্ড, জানালেন থমসন। নিচে থেকে ভালো মতো দেখলে দেখবে পাশে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আকাশ বিহার, আনমনে বলল কিশোর। কি বললে? জিজ্ঞেস করল রবিন। না, বললাম আকাশ বিহার। আমরা যখন চড়বো তখন এটার নাম রাখবো আকাশ বিহার। লেখা টেখার দরকার নেই, শুধু মুখে বললেই চলবে। নামটা খুব সুন্দর, মুসা বলল। একটা ছন্দ আছে। ভালো বাংলা নাম সবসময়ই সুন্দর, অন্তত আমার কাছে। যাই হোক, আর একটা দড়ি দেখিয়ে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করলো, ওটা কিসের? ভালভ লাইনের কাছেই রয়েছে এই দড়িটাও। আশা করি ওটা টানার দরকার হবে না তোমাদের কখনো। এটা হলো রিপ লাইন। ভালভ লাইন টেনে ইচ্ছা মতো অল্প অল্প গ্যাস ছাড়তে পারবে, কিন্তু এটা টানার পর বেলুনের ওপর আর কোনো কন্ট্রোল থাকবে না তোমাদের। উপরে একটা মস্ত ফোকর হয়ে সমস্ত গ্যাস বেরিয়ে যাবে চোখের পলকে। তার মানে দড়ম। হাত নেড়ে দেখালো মুসা, কিভাবে মাটিতে পড়বে। এটা টানতে যাবো কোন দুঃখে? ধরো তেমন কোনো দুঃখ ঘটলো? মুসার বলার ভঙ্গি দেখে না হেসে পারলেন না থমসন। প্রচন্ড ঝড়ে পড়তে পারো, তীব্র গতিতে হয়তো তোমাকে ভাসিয়ে নিয়ে চললো বাতাস, সামনের পাহাড় চূড়া কিংবা গাছের মাথায় বাড়ি খেয়ে ছাতু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল, দ্রুত মাটিতে নামতে না পারলে মরবে। তখনই এই রিপ লাইন টানতে হবে তোমাকে। গ্যাস বেরিয়ে যাবে, চুপসে যাবে বেলুন, ঝুড়িটাকে মাটিতে ছেড়ে ছেড়ে নিয়ে যাবে কিছু দূর, তারপর ঝপাত করে পড়ে যাবে কোমর থেকে।
হঠাৎ নেয়ার খুলে যাওয়া পাজামার মতো। অনেক আঁচড় টাচড় লাগবে শরীরে, কেটে যাবে হয়তো নানান জায়গায়, বলা যায় না, হাত পাও ভেঙে যেতে পারে, তবে বেঁচে যাবে তুমি। তবে তার পরের বিপদ কতখানি হবে সেটা কোন এলাকার উপর উঠছিলে তুমি তার উপর নির্ভর করে। হয়তো কাছের সড়ক থেকে 100 মাইল দূরে পড়লে, দুর্গম এলাকায়, তাহলে মরেছ। বেলুনের ফোকরটা হয়তো সেলাই করতে পারবে যদি সঙ্গে করে সূচ সুতো নিয়ে যাও, কিন্তু আর গ্যাস ভরতে পারবে না। পাবে কোথায়? বেজায় ভারী হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার বেলুনের ঝুড়িতে করে নেওয়া যাবে না। এক একটার ওজন অনেক, ওরকম ভারী আর শক্ত করতে হয়, কারণ ভেতরে প্রচন্ড চাপে রাখা হয় হাইড্রোজেন গ্যাস। তাহলে কি দাঁড়ালো? চুপসে যাওয়া একটা বেলুন এবং তোমার কাছে কোনো গ্যাস নেই। কি করবে তখন? কি আর করবো, রেডিওতে সাহায্যের আবেদন জানাবো। এই বেলুনে ওয়্যারলেস নেই, তোমাকে 100 মাইল হেঁটে পাড়ি দেবার চেষ্টা করতে হবে। আরেক কাজ করতে পারো, বেলুনটাকে বিছিয়ে রাখতে পারো আকাশ থেকে কোনো প্লেনের নজরে পড়ার আশায়। তবে যাই করো, তোমার বাঁচার আশা খুব ক্ষীণ। কাজেই ঘুমের ঘরেও দড়ি খুলে ভেসে পড়ার কল্পনা করো না। হাসলেন ওয়ার্ডেন। অনেক ভয় দেখালেন, হাসতে হাসতে বলল কিশোর। আসলে সতর্ক করলাম। ওরকম বোকামি করবো না আমরা, বিশ্বাস করতে পারেন। অবশ্যই বিশ্বাস করি তোমাদেরকে, নইলে বেলুনটা তোমাদেরকে ধার দেওয়ার কথা ভাবতামই না। ওয়ার্ডেন এত ভয় দেখানোর পরেও 3 গোয়েন্দার মুখ দেখে মনে হলো না ওরা তেমন ভয় পেয়েছে। কিশোর জিজ্ঞেস করলো, এটাকে রেল লাইনের কাছে নেব কিভাবে? খুব একটা কঠিন কাজ না, গাড়ির পেছনে বেঁধে টেনে নিয়ে যাবে। দড়ির সিঁড়ি বেয়ে বেলুন থেকে আবার নেমে এলো কিশোর, রবিন আর টমসন। একটা অদ্ভুত কাণ্ড করলো মুসা, ভয়ানক দুঃসাহস দেখালো। হাতে রুমাল পেঁচিয়ে আঁকড়ে ধরলো নোঙর বাঁধার দড়িটা, চেপে ধরে রেখে শাঁ করে নেমে চলে এলো মাটিতে, কিশোরদের অনেক আগে। ভ্রুকুঁচকে মুসার দিকে তাকালেন ওয়ার্ডেন। মাঝে মাঝে অবাক হয়ে ভাবে, তোমার মতো ছেলে ভূতকে ভয় পায় কি করে। আর পাবো না স্যার, হেসে নিজের বুকে টোকা দিয়ে বলল মুসা। ইদানিং না পাওয়ার প্র্যাকটিস করছি, এবং তাতে ভয়টা আরো বেড়েছে। গোপন কথা ফাঁস করে দিল রবিন। ভূতের কথা ভেবে ভেবে সারাক্ষণ অটো সাজেশন দেয় তো, তাতে হয়েছে উল্টো। ভূতের কথা বলে তো নাই, আরো বেশি করে মনে পড়ে। নিজের সম্পর্কে এসব শুনতে ভালো লাগে না মুসার। বেলুনের দড়ি খুলতে গেল গাড়ির পেছনে বাঁধার জন্যে। রাখো রাখো, তাড়াতাড়ি বাধা দিলেন টমসন। খোলার সঙ্গে সঙ্গে ফুরুত করে উড়ে যাবে। দড়ির বাড়তি মাথাটা আগে গাড়ির সঙ্গে বাঁধতে হবে। গাছের গুড়িতে বাঁধার পরেও মাথার কাছে দড়ির অনেকখানি বাড়তি রয়ে গেছে, সেটা শক্ত করে গাড়ির পেছনের বাম্পার আর টো হুকের সঙ্গে বাঁধলেন ওয়ার্ডেন। তারপর গুড়ির ওপরের অংশে দড়ি টেনে ধরল 2জন রেঞ্জার আর 3 গোয়েন্দা, যাতে বাঁধন খোলার পর আচমকা ঝটকা দিয়ে উপরে উঠতে না পারে বেলুন। দড়ির বাঁধন খুলে দড়ি ছাড়তে বললেন ওয়ার্ডেন। ছাড়ার সঙ্গে সঙ্গে ধনুকের ছিলার মতো শক্ত হয়ে গেল দড়িটা। আগে ক্যাম্পে যাবে, টমসন বললেন। গ্যাসের কয়েকটা সিলিন্ডার নিতে হবে, দরকার হতে পারে। পথে সিংহ শিকার সম্পর্কে নানান কথা জিজ্ঞেস করলেন তিনি। 2টো সিংহ মেরেছো বললে, দুটোই কি মানুষ খেকো? একটা মানুষ খেকো, কোনো সন্দেহ নেই, জবাব দিল কিশোর। আর একটা মানুষ খেকো কিনা জানি না। বোমার মধ্যে পিঁপড়ে কামড়াচ্ছিল আমাদের, বেশি নড়াচড়া করছিলাম, তাতেই হয়তো আক্রমণ করে বসেছিল সিংহটা। যেটাকে প্রথম মেরেছি মানুষ খেকো হতেও পারে, নাও পারে, তবে পরের বার যেটাকে মেরেছি সেটা মানুষ খেকোই, সিংহী, সাথে একটা দুধের বাচ্চা ছিল। এই মাগুলো যখন মানুষ খেকো হয় তখনই মুশকিল হয়ে যায় বাচ্চাগুলোর জন্য। না মেরেও উপায় ছিল না, একে তো মানুষ খেকো, তার উপর আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। বাচ্চাটা নিয়ে গেছি আমরা, আরেকজন মা পেয়ে গেছে অবশ্য। বুড়ো আঙ্গুল দিয়ে মুসাকে দেখালো কিশোর। আর কটা মানুষ খেকো আছে বলে মনে হয়? এ পর্যন্ত একটাকে দেখেছি, কিন্তু বুঝতে পারছি না একটা বা দুটো সিংহ এত মানুষ মারে কি করে। পরে দ্য ম্যান ইটার্স অফ স্যাভো বইটা পড়নি? তখনও দুটোই ছিল সিংহ, 100-র বেশি মানুষ মেরেছিল। তা যেটাকে দেখলে সেটা কিরকম? একটা দৈত্য,
এত বড় সিংহ কমই দেখেছি। 12 ফুটের কম হবে না লম্বা, 7-8 মণ ওজন, চমৎকার তামাটে রঙের চামড়া, কুঁচকুচে কালো কেশর, যেমন বড় তেমনি চালাক, ছায়ার মতো নিঃশব্দে আসে যায়। নিগ্রোরা তো ভাবছে ওটা সিংহ নয়, কোনো দুষ্টু প্রেত, শুধু খুনের আনন্দেই খুন করে। যে সিংহীটাকে মেরেছি ওটার সঙ্গী হলেও অবাক হব না। যাই হোক, বেলুনটা পাওয়ায় খুব উপকার হবে। ও লাইনের কাছে যাওয়ার আগেই ওপর থেকে দেখে ফেলবো আমরা। মই বেয়ে তখন তাড়াতাড়ি নেমে গাড়িতে করে চলে যাব লাইনের কাছে। ও লাইনের কাছে পৌঁছার আগেই আমরা গিয়ে বসে থাকবো ওখানে, গাড়িতে বসেই গুলি করব। দেখো কাজ হয় কিনা। খুব একটা ভরসা করতে পারছেন না যেন ওয়ারেন, কারণ সিংহের বিচিত্র স্বভাবের কথা তার জানা। ক্যাম্পে পৌঁছল গাড়ি। কেবিন আর তাঁবুগুলো থেকে পিলপিল করে বেরিয়ে এলো লোক এই অদ্ভুত দৃশ্য দেখার জন্যে। তাদের কেউ রেঞ্জার, কেউ ইউরোপিয়ান কিংবা আমেরিকান মেহমান সাফারিতে এসেছে। তবে যাদেরকে দেখে অবাক হলো 3 গোয়েন্দা, তারা তাদের নিজেদেরই লোক, 3 জন কুলি আর বন্দুক বাহক। তোমরা এখানে? জিজ্ঞেস করলো কিশোর। ওখানে থাকতে সাহস হলো না পাওয়া না, জবাব দিল দলপতি খাম্বু। সিংহ হানা দিয়েছিল কাল রাতেও, আর একটু হলেই কাকামিকে তুলে নিয়ে গিয়েছিল। সিম্বা থাকাতে বেঁচেছে। সিংহের সাড়া পেয়েই কেউ কেউ শুরু করলো, সতর্ক হয়ে গেলাম আমরা। ভালোই করেছো এসেছো। 3 গোয়েন্দাকে দেখে লাফাতে লাফাতে ছুটে এলো সিম্বা। প্রথমে মুসার গায়ে ঝাঁপিয়ে পড়ল, তার বুকে 2 পা তুলে দিয়ে গাল চাটতে শুরু করলো। তার মাথায় হাত বুলিয়ে তাকে আদর করলো মুসা। তারপর কিশোর আর রবিনকে নিয়ে পড়লো বিশাল কুকুরটা। 2টো বাড়তি সিলিন্ডার গাড়িতে তোলা হলো। বেলুন টেনে নিয়ে আবার রওনা হলো গাড়ি 20 মাইল দূরে রেল লাইনের কাছে যাওয়ার জন্যে। চলার গতি খুব ধীর। 100 ফুট লম্বা দড়ির মাথায় বাঁধা এত বড় একটা বেলুনকে টেনে নিয়ে যাওয়াটা চারটিখানি কথা নয়। ওয়ার্ডেন যাচ্ছেন না সঙ্গে, গাড়ি চালাচ্ছে মুসা। তাড়াতাড়ি করলে বেশি কাত হয়ে যাবে বেলুনটা, নিচের খোলা মুখ দিয়ে গ্যাস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সর্বনাশ, সমস্ত পরিকল্পনা বাতিল। তার উপরে রয়েছে বাতাসের অভদ্রতা। মাঝে মাঝেই জোরালো বাতাস এসে হ্যাঁচকা টান মেরে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে বেলুনটাকে। আরো বড় বিপদ হলো আশেপাশের বড় বড় গাছপালা। কখন কোনটার মাথায় বাড়ি খেয়ে যাবে ফুস করে ফেঁসে। ঠিক আছে, যাই হোক, বেলুনটা নিয়ে নিরাপদেই অবশেষে রেলওয়ে ক্যাম্পের কাছে এসে পৌঁছল ওরা। এখানেই শেষ হচ্ছে সিংহের গর্জন এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।